চলো আজ আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। দেখো তোমরা ক্লাস 8-এ, সম্ভবত ক্লাস 8-এ এবং ক্লাস 9 এবং ক্লাস 10, এই তিনটে ক্লাসেই এই আজকের যে টপিকটা রয়েছে এই টপিকটা পড়েছো। ক্লাস 8-এ জাস্ট তোমরা কি কি প্রক্রিয়া হয় সেটা জেনেছিলে ক্লাস 8-এ, আর ক্লাস 9-এ তোমরা জেনেছিলে বহির্জাত অন্তর্জাত প্রক্রিয়া। হ্যাঁ, মানে অন্তর্জাত যত রকমের প্রক্রিয়া হয়, মানে পৃথিবীর অভ্যন্তরভাগে যত রকমের ভূমিরূপের পরিবর্তনের যে প্রক্রিয়াগুলো হয় সেগুলো পড়েছিলে। আর ক্লাস 10-এ তোমরা পড়েছিলে বহির্জাত প্রক্রিয়া, অর্থাৎ নদী, তারপরে তোমার হিমবাহ, মালভূমি, এইসব তোমরা পড়েছিলে। ওকে, তো ক্লাস 12-এ এসে তোমাদের এই যে জায়গাটা, এটা সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে ক্লাস 12-এ এসে সমস্ত প্রক্রিয়াগুলো একসাথে জেনে আমাদের এগিয়ে যেতে হবে। তো আজ যে ক্লাস তোমাদের আমি দিতে চলেছি সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অর্থাৎ জিওমরফিক প্রসেসেস, প্রাকৃতিক ভূগোলের ইউনিট 2, জিওমরফিক প্রসেসেস। আজ প্রত্যেকে অবশ্যই খাতা নিয়ে বসবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া লেখা দেখা যাচ্ছে এবং বুঝতে পারছো তোমরা? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ স্যার। তাহলে দেখো, ভূমিরূপ প্রথম আমাদের জানতে হবে। ভূমিরূপ কি, আর এই গঠনকারী আর এই প্রক্রিয়া কি, এই টার্মগুলো যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা অনেকটাই বিষয়টাকে অনুধাবন করে নিতে পারবো। তাহলে দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই ভূমিরূপ কি জিনিস আগে আমাদের সেটা জানতে হবে। ভূমির কয় ধরনের রূপ হয় ইন জেনারেল আমরা দেখে এসেছি। জিওগ্রাফি যখন থেকে আমরা পড়ছি, অর্থাৎ ক্লাস 6 থেকে আমরা দেখে এসেছি যে ভূমিরূপ আমাদের যেটা হয় সেটা জেনারেলি 3 প্রকারের হয়: পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, আর কি আমাদের সমভূমি অঞ্চল, তাই না? এটা আমাদের পার্বত্য অঞ্চল, এটা আমাদের মালভূমি অঞ্চল, আর কি সমভূমি অঞ্চল। আমরা যে অঞ্চলে বাস করি সেটা কি আমাদের সমভূমি অঞ্চল। তো এই 3 ধরনের ভূমিরূপ কিন্তু আমরা ইন জেনারেল পেয়ে থাকি। তাহলে ভূমি অর্থে আমাদের যে ল্যান্ড রয়েছে, আর রূপ অর্থে ফর্মস। ভূমিরূপের ইংরেজি গিয়ে দাঁড়ায় তাহলে কি? ল্যান্ডস ফর্ম। মানে আমাদের ভূমির যে রূপ, সেই রূপটাকেই আমরা কি বলে থাকি? ভূমিরূপ। তো দেখো, ভূমিরূপ ইন জেনারেল কয় ধরনের হয়? পাহাড়ি বা পার্বত্য অঞ্চল হয়, মালভূমি অঞ্চল হয়, আর কি সমভূমি অঞ্চল। এই 3 ধরনের অঞ্চল কিন্তু আমরা পেয়ে থাকি। এবং আমরা যদি দেখি এই 3 ধরনের যে ভূমির রূপ তার গঠনের জন্য, মানে এই যে আমার মালভূমি অঞ্চলে বন্ধুর ভূপ্রকৃতি তৈরি হচ্ছে, তাই না? এই যে উঁচু নিচু ভূভাগ, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি না বন্ধুর ভূভাগ, তাই না? আমাদের সমভূমি তো জানোই প্রত্যেকে, পার্বত্য অঞ্চল, পাহাড়ে যারা ঘুরতে গেছো তারা জানো পার্বত্য অঞ্চল। তো যাই হোক, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এটার যদি আমি ইংরেজি দেখি তাহলে আমরা দেখব জিওমরফিক প্রসেস। এটা অনেক সময় ইংরেজি টার্মে দিয়ে দেয়। কি মরফিক প্রসেস? জিওমরফিক প্রসেস, ঠিক আছে? এটাকেই হুবহু বাংলা হরফে লিখে দেবে, জিওমরফিক প্রসেস কি বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি। তাহলে দেখো, আমরা অলরেডি বুঝে গেলাম যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি। দেখো, জেনারেলি আমাদের ভৌত প্রক্রিয়া, আর কি প্রক্রিয়া? রাসায়নিক প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া এবং রাসায়নিক প্রক্রিয়া, এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পৃথিবীর, এটাকে যদি আমরা পৃথিবী দেখি তো পৃথিবীর অভ্যন্তর ভাগ এবং বাইরের যে শক্তি,
আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগে শক্তি রয়েছে এবং বাইরের শক্তি, যদি বৃষ্টি হয়, হ্যাঁ, যদি আমাদের জলপ্রবাহ হয় মানে যেটাকে আমরা রিভার বলছি, যদি হিমবাহ হয়, এই যে বাইরের শক্তি দ্বারা আমাদের যে শিলামণ্ডল রয়েছে, অর্থাৎ আমাদের যে লিথোস্ফিয়ার রয়েছে, সেই লিথোস্ফিয়ারের যে পরিবর্তন, সেটাকেই আমরা কি বলবো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আমি আরও সহজ করে দিচ্ছি, ভৌত প্রক্রিয়া কি, যে প্রক্রিয়া ফলে পুনরায় আবার সেই অবস্থাতে ফিরে আসা যায়, সেটাকে আমরা কি বলি, ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি, যে পরিবর্তনে পুনরায় সেই অবস্থায় ফিরে আসা যায় না। যেমন আমাদের যদি কোনো হিউম্যান বডিকে যদি আমরা পুড়িয়ে দিই, তাহলে সেই পোড়ানো ছাই থেকে কি আর হিউম্যান বডি পাওয়া যাবে? মোটেই না। তো এটাকে আমরা কি বলে থাকি জেনারেলি, রাসায়নিক প্রক্রিয়া। আর ভৌত প্রক্রিয়া কি না, আমি যেমন ধরো সাপোজ আমি যদি বলি তোমাদের, মোমের গলন আর মোমের দহন। মোমবাতি তোমরা প্রত্যেকেই দেখেছো, তো মোমবাতির গলন আর মোমবাতির দহন। মোমবাতি যদি গলে যায় পুনরায় আবার মোমবাতি তৈরি করা যায়, এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। আর দহন কি, মোমবাতি যে পুড়ছে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না, এটাকে বলা হয় রাসায়নিক প্রক্রিয়া। বোঝা গেল? তো এক কথায় জিওমরফিক প্রসেস কি, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে আমাদের এই যে ভূমির রূপ, এই যে কোথাও উঁচু, কোথাও এবড়ো খেবড়ো, কোথাও সমতল, এর যে পরিবর্তন ঘটবে, সেটাকে আমরা কি বলবো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? বলো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি বুঝতে পেরেছো? এটা যদি বুঝে যাও তাহলে আমার পরের বিষয়গুলো অনেক সোজা হয়ে যাবে। হ্যাঁ স্যার। কারো আপত্তি নেই তো? আমি আবারও বলছি, একদম সহজভাবে বলছি, এত সময় অনেক কিছু বুঝিয়েছি, আমি একদম সরলভাবে তৈরি করছি বিষয়টা। ভূমিরূপ জিওমরফিক প্রসেস, এটা তোমাকে বাংলা হরফে দিয়ে দেবে, কিন্তু মানে এই জিওমরফিক প্রসেসটাই বাংলায় লিখে দেবে, জিওমরফিক প্রসেস এইভাবে দিয়ে দেবে। হ্যাঁ, তো বিষয়টা কি জিওমরফিক প্রসেসটা না, এখানে আমরা যদি দেখি এই জিওমরফিক প্রসেসের বাংলা হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপ কি, এই যে দেখো আমাদের কোথাও পার্বত্য অঞ্চল রয়েছে, কোথাও মালভূমি অঞ্চল রয়েছে, এবড়ো খেবড়ো ভূভাগ, আর আমরা তো সমভূমিতে বাস করি, তাহলে সমভূমি অঞ্চল। তাহলে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল আমরা যদি দেখি, প্রত্যেকটা জায়গার ভূমির বৈশিষ্ট্য কি আলাদা আলাদা নয়? প্রত্যেকটা জায়গার ভূমির বৈশিষ্ট্য তো আলাদা আলাদা। এবার দেখো এই যে ভূমির বৈশিষ্ট্য, এটা যদি আমরা দেখি পরিবর্তন হচ্ছে, সেটা দুটো প্রসেসের মধ্যে দিয়ে পরিবর্তন হয়, একটা হচ্ছে ভৌত প্রক্রিয়া আর একটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। তো এখানে আমি ভৌত প্রক্রিয়া বলেছি, সেটা হচ্ছে কি না, মোমের গলন। মোমবাতিতে যদি তাপ দাও, মোমবাতি গলে গেল, সেই গলা মোমবাতি থেকে আবার মোম থেকে তুমি কি করতে পারবে, পুনরায় মোমবাতি তৈরি করতে পারবে। কিন্তু যদি মোমবাতির দহন হয়, সেক্ষেত্রে তো তৈরি করতে পারবে না। তাহলে মোমবাতির গলন হচ্ছে ভৌত পরিবর্তন, আর মোমবাতির দহন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন সেই পরিবর্তন, একবার পরিবর্তন ঘটে গেলে পুনরায় সেই জায়গায় ফিরে আসা যায় না। যেমন দেখো, আমরা যদি জলকে তাপ দিই, কোনো একটা পাত্রে জল আছে, সেই পাত্রে তাপ দিচ্ছি, তো জল কি করতে শুরু করবে, ফুটতে শুরু করবে, ফুটে বাষ্পে পরিণত হবে। এই বাষ্পটাকে যদি আমি কালেক্ট করি, আবার এই ওয়াটার ভ্যাপর থেকে বা জলীয় বাষ্প থেকে আমি কি পেতে পারি, H2O পেতে পারি। ঠিক আছে, কিন্তু দেখো আমি যদি কোনো খাতা বা বই আগুন দিয়ে পুড়িয়ে দিই, সেই ছাই, তার যে ছাই উৎপন্ন করবে, সেই ছাই থেকে তো পুনরায় এই বইতে ফিরে আসতে পারবো না। তো এটা হয়ে যাবে রাসায়নিক পরিবর্তন, আর এটা হয়ে যাবে ভৌত পরিবর্তন। ঠিক আছে, তাহলে কি জিওমরফিক প্রসেস কি, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যখন আমাদের ভূমিরূপের
আবার এটাকে তোমরা আর একটু ডিপলি বলতে পারো যে পৃথিবীর অভ্যন্তরভাগের শক্তি এবং পৃথিবীর বাইরের শক্তির দ্বারা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের যে পরিবর্তন হয় সেটাকেই আমরা কি বলে থাকি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেসেস। বলো, এবার ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। চলো তারপরের বিষয়টা আমরা জেনে নিই। দেখো, আমরা প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বুঝবো, আমরা মুখস্থ করতে যাব না। যত বেশি বুঝবো তত বেশি আমাদের রেজাল্ট হবে। এটা জেনে রেখো, ক্লাস 12-এর প্রথম এই যে সেমেস্টার, এটা যদি তোমরা ভালো করে বোঝো তাহলে ফোর্থ সেমেস্টার তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যদি মনে করো যে না, আমি শুধুমাত্র মুখস্থ করে কাজ চালিয়ে নেব, তাহলে ভুল করছো। পরের সেমেস্টার তোমাকে ভোগাবে। বোঝা গেল? চলো, তাহলে আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পেলাম। এবার দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে এটা দুটো জেনারেল ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আমি বুঝিয়ে দিচ্ছি, পার্থিব প্রক্রিয়া। আর একটা হচ্ছে মহাজাগতিক, মহাজাগতিক বা অপার্থিব প্রক্রিয়া। প্রথমে চলে আসি পার্থিব প্রক্রিয়ায় চলে আসি। পার্থিব প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে দেখবো, দেখো, যেটাকে আমরা টেরিস্টোরিয়াল প্রসেসেস বলি, যেটা পৃথিবীর অভ্যন্তরভাগে ঘটে থাকে, হ্যাঁ, ভূমিরূপ সৃষ্টিতে ভূমিকা পালন করে। দেখো, এই যদি আমাদের পৃথিবী হয়, ঠিক আছে, তো এই পৃথিবীর অভ্যন্তরভাগে শক্তি রয়েছে, তাই না? কারণ আমাদের পৃথিবীর কেন্দ্রমণ্ডল এখনো কি অবস্থায় আছে? কেন্দ্রমোট তাপমাত্রা কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এর পেছনে কারণ কি? কারণ এখানে পদার্থ এখনো আয়নিত অবস্থায় আছে, মানে তেজস্ক্রিয় বিকিরণ এখানে হচ্ছে, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভ। রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস কিন্তু এখানে এখনো অ্যাক্টিভ, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে এখান থেকে তাপ বাইরের দিকে বেরিয়ে আসছে। তো এই তাপ বাইরের দিকে বেরিয়ে আসার জন্য একটা প্রসেস বা অভ্যন্তরীণ থেকে একটা শক্তি আমরা পাচ্ছি, যে শক্তিটাকে আমরা কি বলে থাকি না, অন্তর্জাত প্রক্রিয়া। কি প্রক্রিয়া? এই যে পৃথিবীর অভ্যন্তরভাগে যে শক্তি কাজ করছে সেটাকে আমরা কি বলি? অন্তর্জাত প্রক্রিয়া। ঠিক আছে। আবার দেখো, বাইরে কি হচ্ছে? বাইরে বৃষ্টিপাত হচ্ছে, বাইরে নদী বয়ে চলে যাচ্ছে, তাই না? তো এই যে বৃষ্টিপাত, নদী প্রবাহ, বিভিন্ন উপাদানের দ্বারা, মরুভূমির মানে বায়ুর দ্বারা ক্ষয়, হিমবাহের দ্বারা ক্ষয়, উপকূলে জলরাশির দ্বারা ক্ষয়, এইগুলোকে আমি কি বলবো? বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া। তাহলে দেখো, আমরা ভূমিরূপের যে প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কটা ভাগে পেলাম আমরা? দুটো ভাগে। একটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া, আর একটা হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া কি না, পৃথিবীর ভূ অভ্যন্তরে এবং ভূপৃষ্ঠে, পৃথিবীর, এটা আমাদের যদি পৃথিবী হয়, এর ভূপৃষ্ঠ এবং এর অভ্যন্তরভাগে যে সকল পরিবর্তনগুলো হচ্ছে, হ্যাঁ, ভূমিরূপের যে সমস্ত শক্তির দ্বারা পরিবর্তন হচ্ছে বা ভূমিরূপ সৃষ্টিতে পার্থিব যে প্রক্রিয়াগুলো কাজে লাগাচ্ছি, সেগুলোকেই আমরা কি বলবো? পার্থিব প্রক্রিয়া। বোঝা গেল? যেমন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কি না, পৃথিবীর ভেতর থেকে যখন আমাদের অগ্নুদ্গম, তারপর পৃথিবীর ভেতর থেকে যখন আমাদের লাভা বেরিয়ে আসে, ম্যাগমা বেরিয়ে আসে, তারপর আমাদের পাতের চলনের ফলে যখন সুনামি হয়, এই যে পৃথিবীর অভ্যন্তরভাগে যে শক্তিগুলো কাজ করছে, যেমন একটা উদাহরণ যদি আমি টেনে নিয়ে আসি, তাহলে আর্থকুইক পাবো। আর্থকুইক বা ভূমিকম্প আমরা পাবো। ভূমিকম্প কোথা থেকে আসে? পৃথিবীর অভ্যন্তরভাগের শক্তি থেকে আসে। তোমরা জানো রিসেন্টলি কোথায় ভূমিকম্প হয়েছে? সেটা অবশ্যই এই ভিডিওটা যখন আমি ইউটিউবে ছাড়বো, সেখানে তোমরা
কমেন্টসে জানিয়ে দেবে যে রিসেন্টলি কোথায় ভূমিকম্প হয়েছে এবং রিক্টার স্কেলে তার মাত্রা কত ছিল। ওকে, চলো তাহলে আমরা কি বললাম এখান থেকে, যে পৃথিবীর অভ্যন্তরভাগের শক্তির দ্বারা যদি ভূমিরূপের পরিবর্তন হয় সেটাকে আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলছি। আর বাইরের শক্তি যেমন নদী, বৃষ্টিপাত, হিমবাহ, বায়ু, এইসবের দ্বারা যদি কোনো ভূমিরূপের পরিবর্তন হয় তখন সেটাকে আমরা কি বলবো, বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা ক্লাস 10-এ বহির্জাত প্রক্রিয়া পড়েছিলে। ক্লাস 10-এর প্রথম অধ্যায় ছিল, কি অধ্যায় ছিল? রিভার, নদী ছিল, তাই না? তারপরে ছিল গ্লাসিয়ার, হিমবাহ ছিল। তারপরে ছিল হচ্ছে তোমার বায়ুর দ্বারা ক্ষয়কার্য সৃষ্ট ভূমিরূপগুলো ছিল। এই তিনটে কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। আর ক্লাস 9-এ পড়েছিলে পৃথিবীর অভ্যন্তরভাগের অগ্নুদ্গম থেকে শুরু করে পাত সংস্থান তত্ত্ব থেকে, এগুলো তোমরা পড়েছিলে। ঠিক আছে, চলো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আমরা কি কি শিখলাম? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া শিখলাম, তারপরে শিখলাম পার্থিব প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়ার পরে আমরা চলে আসলাম পার্থিব প্রক্রিয়াটা কি, এবং পার্থিব প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্ডোজেনিক প্রসেস, এই যে যে দেখছো তোমরা, আমি যেটা তোমাদের তুলে ধরেছি একদম প্রথমে, আমাদের পৃথিবীর অন্তর্জাত প্রক্রিয়া। তো এই অন্তর্জাত প্রক্রিয়াটাকে বলা হয় এন্ডোজেনিক প্রসেস, আর বহির্জাত প্রক্রিয়াকে বলা হয়ে থাকে এক্সোজেনিক প্রসেস। ঠিক আছে, চলো অন্তর্জাত প্রক্রিয়া শিখেছি, বহির্জাত প্রক্রিয়া শিখেছি। এবার চলে আসো, আমি ফাইনাল আর একটা জিনিস এখান থেকে জেনে নিই, মহাজাগতিক প্রক্রিয়া বা অপার্থিব প্রক্রিয়া। দেখো, মহাজগৎ বলতেই তো আমাদের সেই মহাশূন্য বা মহাআকাশ কথাটা চলে আসে, তাই না? মহাজাগতিক শব্দ যখনই আসছে আমাদের মাধ্যমে, তখনই তো আমাদের মহাকাশ শব্দটা আসছে, তাই না? তো মহাকাশ থেকে অনেক সময় কিছু জিনিস আমাদের পৃথিবীতে আসে, এসে ভূমিরূপের পরিবর্তন করে। কেমন? উল্কা, তোমরা নাম শুনেছ, উল্কা, ধূমকেতু, যেমন হ্যালির ধূমকেতু 76 বছর পর পর আমাদের পৃথিবীর দিকে দেখা যায়, তাই না? তো এই যে মহাকাশ থেকে বা পৃথিবীর বাইরের থেকে, এই যে আমাদের পৃথিবী, এর বাইরের থেকে কোনো উপাদান এসে যদি ভূমিরূপের কোনো পরিবর্তন ঘটায়, তখন সেটাকে আমরা কি বলবো? মহাজাগতিক প্রক্রিয়া আমরা বলবো। ঠিক আছে, যেমন উল্কাপাতে ভূপৃষ্ঠে গর্ত সৃষ্টি হয়। আমাদের পৃথিবীতে যদি এই উল্কা এসে পড়ে, সেখানে কিসের সৃষ্টি হবে? গর্তের সৃষ্টি হবে। হ্যাঁ, যেমন দেখো, পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম যে গর্ত সৃষ্টি হয়েছিল উল্কাপাতের জন্য, ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রত্যেকে এটা নোট ডাউন করবে। কি না, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে, এটা প্রত্যেকে নোট ডাউন করবে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে ব্যারিনজার ক্রেটার, এটা একটা উল্লেখযোগ্য উল্কাপাত এখানে ঘটেছিল। এর পরিধি যদি দেখি আমরা, মোটামুটি 1186 মিটার। ঠিক আছে, অলমোস্ট 1200 মিটার ধরতে পারো, আর এর গভীরতা যদি আমরা দেখি 170 মিটার। ভাবতে পারছো কতটা বড়? এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতে পারে। ওকে, চলো তাহলে এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে? কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। কারো কোনো সমস্যা? আছো সবাই? এই পর্যন্ত কোনো সমস্যা নেই তো? না স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। চলো এবার আমরা আরো ডিটেলসে চলে যাব, এক একটা প্রসেস নিয়ে আমরা আরো ডিটেলসে চলে যাব।
নেক্সট আমরা জানবো এক্সোজেনিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। এখান থেকে তোমাদের আসল পড়া শুরু হচ্ছে অ্যাকচুয়ালি। এরপর থেকে তোমাদের কোশ্চেন আসা শুরু হবে। এত সময় আমি যেটুকু আলোচনা করছিলাম সেগুলো হচ্ছে কোনো একটা অধ্যায়ে ঢুকতে গেলে তার বেসিকটুকু যদি না জানা থাকে সেখানে তো প্রবেশ করা যায় না। এক্সোজেনিক চলো বহির্জাত প্রক্রিয়া আমরা এক এক করে জানবো। প্রত্যেকটা ইনফরমেশন এখানে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সো, দেখো আমরা যদি ভাগ করি এটাকে তাহলে একটা পাবো হচ্ছে এক্সো আর একটা হচ্ছে পাবো জেনিক। তো এই দুটো শব্দ, একটা হচ্ছে এক্সো আর একটা হচ্ছে জেনিক। এক্সো অর্থে বহির্ভাগ, এক্সো অর্থে কি বহির্ভাগ, আর জেনিক অর্থে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব জেনেসিস। জেনিক অর্থে জেনেসিস, জেনেসিস যার অর্থ উৎপত্তি। তাহলে বহির্জাত প্রক্রিয়া মানে কি বহির্ভাগে উৎপত্তি। এই দুটো শব্দই মানে এই যে এক্সো এবং জেনিক বা জেনেসিস এই দুটো শব্দই কিন্তু আমাদের গ্রিক শব্দ, পরীক্ষায় কিন্তু আসে। এই দুটো শব্দই কি আমাদের গ্রিক শব্দ। তাহলে বহির্ভাগে উৎপত্তি কোনো শক্তি যেটার থেকে কি আসে না আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটে, তাকে আমরা কি বলবো বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে বহির্জাত প্রক্রিয়া আমরা এখানে যদি সংজ্ঞাটাকে ক্লাসিফাই করি মানে আমাদের নাম যেটা দেয়া রয়েছে সেটাকে যদি আমরা একটু মেলে ধরি তাহলে আমরা দেখো কি পাচ্ছি। আমাদের পৃথিবী পেলাম, ভালো করে বোঝো। এত সময় যা ছিল আমাদের মানে ইন্ট্রোডাকশন ছিল, এবার আমাদের রিয়েল কাহিনীতে চলে আসো। এই হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর বাইরের কোনো শক্তি, সাপোজ ধরে নাও বৃষ্টিপাত, সাপোজ ধরে নাও বৃষ্টিপাত, সাপোজ ধরে নাও এর উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই যে যে শক্তিসমূহ, ভূপ্রাকৃতিক যে শক্তিসমূহ রয়েছে বা আমাদের বহির্ভাগের যে শক্তিসমূহ রয়েছে, ঠিক আছে, অথবা হিমবাহ, গ্লাসিয়ার, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ভূত্বকের যে শিলা অর্থাৎ লিথোস্ফিয়ার, যেটাকে আমরা বাংলায় বলি শিলামণ্ডল, শিলামণ্ডলের যদি পরিবর্তন সাধিত হয় বা এর উপরিভাগে ভূমিরূপের পরিবর্তন ঘটায় মানে আমাদের পৃথিবীর উপরিভাগের যে ভূমিরূপ তার যদি পরিবর্তন ঘটায় তখন সেটাকে আমরা কি বলবো বহির্জাত প্রক্রিয়া বলবো। ওকে, আর এই বহির্জাত অর্থে এক কথায় আমরা পৃথিবীর বাইরের অংশটাকেই বুঝি। ওকে, বলো তাহলে বহির্জাত প্রক্রিয়া তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো আমি এক এক করে অন্য পয়েন্টে চলে যাব। হ্যাঁ স্যার। ওকে, বহির্জাত প্রক্রিয়া হয়ে গেল। নেক্সট চলে আসো এর জন্য যে শক্তি তার উৎস কি, এর জন্য যে শক্তি তার উৎস কি। যদি আমরা দেখি, দেখো পৃথিবীতে যা কিছু ঘটছে বা পৃথিবীর বাইরে যা কিছু ঘটছে তার মূল উৎস কে না তার মূল উৎস হয়ে যায় আমাদের সূর্য, তাই নয় কি? মূল উৎসকে সূর্য বা বায়ুমণ্ডলে যে শক্তি আসছে তার মূল উৎসও কিন্তু আমাদের কি সৌরশক্তি। এবার চলে আসো সৌরশক্তি প্রথম, দ্বিতীয় যদি আমরা দেখি কাউকে সেটা হচ্ছে আমাদের ভূমির ঢাল। কিসের ঢাল? ভূমির ঢাল। কেন ভূমির ঢাল সেটা যদি আমরা দেখি তাহলে দেখো ভূমির ঢাল যদি আমার সব জায়গায় সমতল হতো তাহলে নদী বা আমাদের যে বৃষ্টির যে জল সেটা কি হতো সমানভাবে পড়তো। তো সমানভাবে পড়লে তো আর সেইভাবে ভূমিরূপের পরিবর্তন হতো না। তো এই ভূমির ঢালটাকেই পরোক্ষভাবে বলা হয়ে থাকে নদী। তাহলে যদি পরীক্ষায় আসে বহির্জাত প্রক্রিয়ায় অন্যতম শক্তি
তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে নদী। হ্যাঁ, প্রধান শক্তি যদি বলে তাহলে হয়ে যাবে সূর্য বা সৌরশক্তি। আর যদি অন্যতম শক্তির কথা বলে তাহলে হয়ে যাবে কি নদী। অন্য অন্য অপশনের মধ্যে থাকলে যদি সৌরশক্তি থাকে তাহলে সৌরশক্তি হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে নদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তির আধার কি। মূল শক্তির আধার কিন্তু অবশ্যই যদি সূর্য থাকে তাহলে সূর্য উত্তর হবে, আর যদি অন্যতম শক্তি হিসেবে নদী বা অন্যান্য অপশন থাকে তাহলে উত্তর হয়ে যাবে নদী। ওকে, চলো তাহলে আমরা পেয়ে গেলাম বহির্জাত প্রক্রিয়া কি। বহির্জাত প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে শক্তি সেটা কোথার থেকে আসছে সেটাও আমরা দেখে নিলাম। ওকে, চলো এইবার চলে আসো যে বহির্জাত প্রক্রিয়ায় আমাদের যদি বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা কি কি এখান থেকে ক্যারেক্টারিস্টিক্স পেতে পারি। এখানে আমরা যদি দেখি তাহলে আমরা কি কি এর বৈশিষ্ট্য পেতে পারি। দেখো, যদি আমরা দেখি এর বৈশিষ্ট্যাবলীর মধ্যে কি কি পাবো, বলো তোমরা একটু বলো। কেউ বলতে পারবে? এত সময় যে আলোচনা করেছি সেই আলোচনা থেকেই আমার বৈশিষ্ট্যগুলো আসবে। এই প্রক্রিয়াগুলি পৃথিবীর বাইরে ঘটে থাকে। একদম এক্স্যাক্টলি তাই। এই প্রক্রিয়া যদি আমি প্রকৃতি দেখি, অবভিয়াসলি এটা কি হবে, ভূপৃষ্ঠের বাইরে সংগঠিত হবে, ভূপৃষ্ঠের বাইরে সংগঠিত হবে। ক্লিয়ার? নেক্সট, যদি আমি হ্যাঁ বলো। এগুলি পৃথিবীর বাইরের বিভিন্ন ভূমিরূপ গঠন করে থাকে এই প্রক্রিয়াগুলি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তারপর এছাড়া রয়েছে এর মূল উৎস তো সূর্য আছে। সূর্য তাপের ফলে বিভিন্ন ভূমিরূপের গঠন ঘটে, একদম একদম, ভূমিরূপের কাজ সৃষ্টি হয়। থ্যাংক ইউ ভাই। চলো তাহলে দেখো, অনেকগুলো বললো সুদীপ বাবু। চলো, যদি আমি এর উৎপত্তির কারণ দেখি, তাহলে কি কারণ রয়েছে এর পেছনে সবার ফার্স্ট আমি পাবো হচ্ছে সূর্যকে, সূর্য মামাকে পাবো। তারপর কাকে পাবো? অবশ্যই আমাদের নদীকে পাবো, অবশ্যই আমরা বায়ুকে পাবো, হিমবাহকে পাবো, তাই না? সমুদ্রকে পাবো, ভৌম জলকে পাবো। এইগুলো আমাদের কি হয়ে যাবে না, আমাদের বহির্জাত প্রক্রিয়ার উৎপত্তির কারণ হিসেবে আমরা কিন্তু পেয়ে যাব। যদি দেখো এর গতি ও সময়, এটা কিন্তু খুব ধীর গতি সম্পন্ন। আজ যদি আমাদের বহির্জাত প্রক্রিয়ায় কোনো ভূমিরূপের পরিবর্তন ঘটাতে হয় সেটা একদিনে সম্ভব না, অনেক লং টার্মে হয়। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি বহির্জাত প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া। বহির্জাত কি প্রক্রিয়া? একটা ধীর প্রক্রিয়া। আমি যা লিখছি এই প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসার প্রবাবিলিটি রয়েছে। তাহলে বহির্জাত প্রক্রিয়ার যদি গতি দেখি, এটা ধীর প্রক্রিয়া। হ্যাঁ, যা কিনা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা মানে আমাদের চোখের দ্বারা কিন্তু সহজে দেখতে পাবো না, কারণ প্রচুর সময় লাগে। তাহলে সময়ের জায়গাটা কি, খুব বেশি সময় লাগে, যেটার পরিবর্তন হয়তো আমরা আমাদের একটা জীবনে দেখে যেতে পারবো না। বোঝা গেল? তাহলে এর গতি এবং সময় আমরা দেখলাম খুব ধীর গতি সম্পন্ন এবং খুব বেশি সময় নিয়ে এটা কিন্তু সংগঠিত হয়। যদি আমরা দেখি এটাতে ভূমির যে পরিবর্তনটা হয় সেটা ইন জেনারেল দুটো কাজ এখানে হয়। একটা হচ্ছে হয় ভূমির উচ্চতা বৃদ্ধি করবে, আর নয় ভূমির উচ্চতা হ্রাস করবে। যে কোনো একটা করবে, হয় ভূমির উচ্চতা বাড়াবে অথবা ভূমির উচ্চতা কমাবে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এবং এটা একটা জেনারেল তল, সাধারণ তলের উপর কিন্তু এটা সংগঠিত হবে। ঠিক আছে, চলো তাহলে দেখো, আমরা বহির্জাত প্রক্রিয়া পেলাম, বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস পেলাম, বৈশিষ্ট্য পেলাম।
এই পর্যন্ত কারো অসুবিধা আছে নাকি? আমায় একটু নক করো। না স্যার, ঠিক আছে। ওকে ওকে, কারো কোনো সমস্যা নেই। চলো নেক্সট আমরা এগিয়ে যাব। সেটা হচ্ছে এই যে বহির্জাত প্রক্রিয়া আমরা পেলাম, এই বহির্জাত প্রক্রিয়ার ক্লাসিফিকেশনে আমরা যাব। দেখো তোমরা যদি ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখো এবং আমার সাথে সাথে বিষয়গুলোকে যদি তোমরা নোট ডাউন করো, তোমাদের আলাদা করে নোট বানাতে হবে না, আলাদা করে পড়তেও হবে না। আর এই পড়ে রইল বাকি, এটা যদি তোমার দেখতে চাও পরবর্তীতে রেকর্ডেড আকারে থেকেও যাচ্ছে, তোমরা দেখেও নিতে পারবে। আর নোটস তো আমি দিয়েই দেবো। শুধু নোটস না, এই যে পিপিটিটা আমি যেটা লিখছি এটা তো ক্লাসের সাথে সাথেই পেয়ে যাবে, পাশাপাশি নোটসও পেয়ে যাবে এবং প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। চলো তাহলে আমরা এবার ক্লাসিফিকেশনে চলে আসব। কার? বহির্জাত প্রক্রিয়ার। তো বহির্জাত প্রক্রিয়ার যদি ক্লাসিফিকেশনে চলে আসি, ফার্স্ট আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবরোহণ। এক মিনিট, অবরোহণ। আর দুই হচ্ছে আরোহণ। দুটো লাইনে আমি এগুলোকে ক্লিয়ার করে দেব, এখান থেকে প্রশ্ন হাজারো আসবে। অবরোহণ, আরোহণ, আর একটা হচ্ছে জৈবিক প্রক্রিয়া। তাহলে অবরোহণ প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া, আর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। মাথায় রাখবে, অবরোহণ মানে হচ্ছে ক্ষয়। কি বললাম? অবরোহণ মানে হচ্ছে ক্ষয়, আরোহণ মানে হচ্ছে সঞ্চয়। ঠিক আছে? অবরোহণ মানে ক্ষয় আর আরোহণ মানে সঞ্চয়। অবরোহণ মানে কি? আগে কোনো, আমি একটু পরে আসছি, আপাতত এটুকু জানো, আমি অবরোহণ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ছাড়ো, এখানেই আলোচনা করে দিই, এক একটা করে আলোচনা করতে যাই তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা অবরোহণ নিয়ে আলোচনা করি। অবরোহণ মানে আমি কি বললাম? অবরোহণ হচ্ছে ক্ষয়। সাপোজ ধরো এই পর্বতটা এই রকম ছিল, এই পর্বতটা এই রকম ছিল, বর্তমানে এই পর্বতটা কি আকার ধারণ করেছে? না এই রকম আকার ধারণ করেছে। এটা ছিল আমি ধরে নিলাম 10,000 বছর আগে, এটা ধরো বর্তমান অবস্থা। তাহলে দেখো এর যদি উচ্চতাটা দেখি, প্রথম কথা এর উচ্চতা, আমি যদি এর উচ্চতাটা দেখি তাহলে দেখো এখানে আমার উচ্চতা কি হয়েছে? কমেছে না বেড়েছে? অবশ্যই এখানে আমার উচ্চতা কি হয়েছে? কমেছে। তাহলে আমার এখানে উচ্চতা কি হলো? অ্যাকচুয়ালি উচ্চতা হ্রাসপ্রাপ্ত হলো। তাহলে অবরোহণ প্রক্রিয়া মানে হচ্ছে ক্ষয়, যেটা আমি একটু আগে বুঝেছিলাম, যার ফলে ভূপৃষ্ঠের উচ্চতা, হ্যাঁ, যার ফলে কি হচ্ছে না ভূপৃষ্ঠের উচ্চতা কিন্তু হ্রাস পাচ্ছে, ঠিক আছে, বা কমে যাচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখান থেকে আর একটা জিনিস, এই যে ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে, এই উচ্চতাটা কোন পর্যন্ত হ্রাস পাবে যদি আমি বলি, তাহলে দেখো এটা কিন্তু ক্ষয়ের শেষ সীমা পর্যন্ত হ্রাস পাবে। ক্ষয়ের শেষ সীমা বলে তো এই যে আমি সমুদ্র তট। একদম, এই যে সমভূমি, এইখানে এসে আমার কি রয়েছে? না আমার সমুদ্র রয়েছে। এই যে আমার সমুদ্র রয়েছে, আমি নিচের চিত্রটার দিকে খেয়াল করো। চলো, এই জায়গাটা, এই যে পোর্শনটা, এটাকে বলা হয়ে থাকে ক্ষয়ের শেষ সীমা। ক্ষয়ের শেষ সীমা। অ্যাকচুয়ালি ক্ষয়ের শেষ সীমা কেন বলা হয়ে থাকে? না এই পয়েন্টের পরে বা সমুদ্র সমতলের পরে আর কি হয় না? ক্ষয় হয় না। তো এই যে উচ্চতাটা হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, এটা কোন পর্যন্ত উচ্চতা হ্রাস পেতে পারে? না এই পর্যন্ত কিন্তু হ্রাস পেতে পারে, এর থেকে নিচে আর কিন্তু উচ্চতা হ্রাস পেতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের শেষ সীমা।
ঠিক আছে, তো চলে আসো, এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে নগ্নি ভবন। এই যে অবরোহণ প্রক্রিয়া, এই অবরোহণ প্রক্রিয়াটা সংগঠিত হয় আমরা যদি দেখি তাহলে কি প্রক্রিয়ায়, সেটা হচ্ছে নগ্নি ভবন প্রক্রিয়ায়। আমি এক এক করে আসছি, দেখো নগ্নি ভবন। আচ্ছা, প্রথম কথা, আমাদের এই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এ নাম্বার চিত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা 10,000 বছর পূর্বে রয়েছে, এই চিত্রটা থেকে আমাদের বি নাম্বার চিত্র অর্থাৎ বর্তমান অবস্থায় যেতে সময় লেগেছে 10,000 বছর, তাই না? 10,000 বছর পরে গিয়ে আমি দেখছি যে না, এটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবার দেখো এটার জন্য আমার প্রথম একদম প্রাথমিকভাবে কি, মানে এই ভূমিরূপের উপরে আমাদের কোন বিষয়ের ইম্প্যাক্ট পড়া লেগেছে, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, বলতে পারবে কেউ? চলো স্যার আরেকবার বলুন। আমি বলে দিচ্ছি, সেটা হলো আবহ বিকার। কি বিকার? আবহ বিকার, তাই না? আবহ বিকার কি আমরা পরে আসছি। আমি কি বললাম, যে এই যে পার্বত্য অঞ্চলটা উঁচু ছিল, বর্তমানে এই অবস্থানটা ধারণ করেছে কিসের জন্য? নাম্বার 1, আবহ বিকার। এরই সাথে আরও একটা প্রক্রিয়া কাজে লেগেছে, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। আমি প্রত্যেকটা আলোচনা করে দেব। কি লেগেছে? পুঞ্জিত ক্ষয়। এবং ফাইনালি কি হয়েছে? ক্ষয়ী ভবন হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আবহবিকার কি? আবহাওয়ার বিভিন্ন উপাদান। আবহাওয়ার বিভিন্ন উপাদান বলে তো বৃষ্টি, তাপমাত্রা, উষ্ণতা, আর্দ্রতা, এইগুলোর ফলে বা আবহবিকারের ফলে যেটা হয় সেটা হচ্ছে রেজাল্ট কি আবহবিকারের? না, শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক আছে, আবহাওয়ার বিভিন্ন যে উপাদান রয়েছে সেই উপাদানের দ্বারা বৃষ্টিপাত হতে পারে, নদীর জলের প্রবাহ হতে পারে, আর্দ্রতা হতে পারে, টেম্পারেচার হতে পারে। তোমরা জানো যে যখন আমাদের মরুভূমি অঞ্চল, সেখানে কি হয়, দিনের দিনের বেলায় প্রচণ্ড তাপমাত্রা থাকে, রাতের বেলায় কম তাপমাত্রা হয়। তো এই যে ক্রমাগত তাপ যখন বেশি হবে, তখন আমরা জানি শিলাস্তর সহ সমস্ত কিছু আয়তনে বাড়ে, এবং যখন তাপ কমে যায় তখন কি হয়, শিলাস্তর সহ সমস্ত কিছুর আয়তন কি হয়ে যায়? কমে যায়। তো ক্রমাগত এইরকম সংকোচন প্রসারণের ফলে কি হয়? শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি আবহ বিকার। এটাকে আমরা কি বলে থাকি? আবহ বিকার। বোঝা গেছে? এবার চলে আসো, পুঞ্জিত ক্ষয় কি? ধরো এই পাহাড়টা ছিল, এখানে আমি আলাদা একটা ছবি দেখাচ্ছি, এরকম একটা খণ্ড ছিল, এবার এখানে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে এই নিচে জমা হয়েছে। ঠিক আছে, এটা কিসের জন্য হয়েছে? আবহ বিকারের জন্য হয়েছে। এই যে জমা হওয়া পদার্থ, এটা যখন এখান থেকে মুভ করে অন্য এইখানে এসে ধরো জমা হয়েছে, এবার এই জমা হওয়া পদার্থ এখান থেকে এখানে চলে এসছে, এটাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি? পুঞ্জিত ক্ষয়। বোঝা গেল যে আবহ বিকারের ফলে যে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে শিলাস্তর বা শিলাখণ্ড, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে বলি পুঞ্জিত ক্ষয়। ফাইনালি আবহ বিকার এবং পুঞ্জিত ক্ষয়ের ফলে এই শিলাস্তরটা বা এই শিলাটা কি হচ্ছে? ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো এইভাবে যখন ক্ষয় হচ্ছে, তখন কি হচ্ছে? এখান থেকে পদার্থ বা শিলার উপর থেকে পদার্থ পুরোপুরি সরে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে? আলগা হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে। তো এই যে আলগা হওয়ার প্রক্রিয়াটা, এটাকেই বলা হয় নগ্নি ভবন। তাহলে নগ্নি ভবন কি? নগ্নি ভবন ইজ ইকুয়াল টু আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ী ভবন। তাহলে নগ্নি ভবন কি? নগ্নি ভবন ইজ ইকুয়াল টু আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ী ভবন। ঠিক আছে, চলে আসো
এই যে যে নগ্নি ভবন, এর ইংলিশ টার্ম ডেনু, এক মিনিট, ডেনুডেশন, ডেনুডেশন, ঠিক আছে। ডেনুডেয়ার যে শব্দ, সেটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, সেই শব্দ থেকে এসছে আমাদের নগ্নি ভবন। আর এই নগ্নি ভবন মানেই হচ্ছে আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ী ভবন। বলো, এই পর্যন্ত কি আমরা বুঝতে সক্ষম? হ্যাঁ স্যার। আমরা এখনো অবরোহণ কমপ্লিট করিনি, অবরোহণের মধ্যেই আছি। এই যে আমি প্রথমে বললাম অবরোহণ মানে হচ্ছে ক্ষয়, তোমাদের অত সংজ্ঞা মুখস্থ করতে হবে না, শুধু এটুকু জেনে রাখো অবরোহণ মানেই ক্ষয়, আরোহণ মানে সঞ্চয়। তুমি কোথাও আরোহণ করলে, তুমি একটা গাড়িতে উঠে পড়লে, তাহলে কি হলো, গাড়িতে তুমি সঞ্চয় হয়ে গেলে না? আর অবরোহণ মানে নামিয়ে নেওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়া। এবার চলে আসো, অবরোহণ বুঝতে গেলে আমাদেরকে কি জানতে হবে? নগ্নি ভবন প্রক্রিয়াটা, মানে ক্ষয় প্রক্রিয়াটাকে আমাকে ভালো করে জানতে হবে। তো আমি সেইখানে আবহবিকারটা বললাম, যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা যখন শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়, তাকে আমরা কি বলি? আবহবিকার বলি। এই চূর্ণ বিচূর্ণ হওয়া শিলাস্তর যখন এখান থেকে সরে যাবে, তখন সেটাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলি। আর এর ফলে যে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে আলগা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকেই আমরা কি বলি? নগ্নি ভবন। ঠিক আছে, এই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি? নগ্নি ভবন। বোঝা গেছে? চলো, আমি এখানে ক্ষয়ের শেষ সীমার ব্যাপারটা বলেছি, যে ক্ষয়ের শেষ সীমাটা কি। হ্যাঁ, নেক্সট চলো আমরা এবার এখান থেকে আরো কিছু জিনিস জেনে নিই, বিশেষ করে আমাদের এই বহির্জাত প্রক্রিয়া অবরোহণ, অবরোহণের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, অলরেডি আমরা যা পড়েছি তার মধ্যে বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। যদি আমরা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে উচ্চতা দেখি, উচ্চতা এখানে কি হবে অবরোহণ প্রক্রিয়ায়? উচ্চতা হ্রাস পাবে। অবভিয়াসলি এখানের উচ্চতা কমে যাবে, তাই না? যদি আমি এর হ্যাঁ স্যার। ওয়ার্কিং অ্যাক্টিভিটি দেখি বা এর কাজ দেখি, এটা কি কাজ করছে? শিলা স্তর ক্ষয় পেয়ে নিচের শিলা বেরিয়ে আসছে না? হ্যাঁ স্যার। তাহলে এই প্রসেসটাকে আমি কি বলেছিলাম একটু আগে? নগ্নি নগ্নি ভবন। ভবন। শিলাস্তর কি হচ্ছে? উপরের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে বেরিয়ে যাচ্ছে, নিচের শিলা হ্যাঁ, উপরের শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সরে যাচ্ছে, নিচের শিলা আলগা হয়ে যাচ্ছে। তাহলে নগ্নি ভবন ঘটছে এক কথায়, তাই না? আচ্ছা, এর কন্ট্রোলিং ফ্যাক্টর বা এর যদি নিয়ন্ত্রক দেখি, কারা নিয়ন্ত্রণ করছে? যদি আমরা এর নিয়ন্ত্রক দেখি, তাহলে কারা নিয়ন্ত্রক করছে? অবভিয়াসলি আমাদের আবহবিকার নিয়ন্ত্রণ করছে না? পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণ করছে না? কি করছে? তো ক্ষয় নিয়ন্ত্রণ করছে না, বা ক্ষয়ী ভবন নিয়ন্ত্রণ করছে না? তো এই সমস্ত শক্তির জন্যই আমাদের কি হচ্ছে? এটা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? এবার যদি আমি দেখি এর পর্যায়, কি পর্যায়ে আমরা পাবো? কিছুই না। আরোহণের আগে, অর্থাৎ আমরা এর ফলে কি হচ্ছে? ক্ষয় হচ্ছে। ক্ষয়জাত পদার্থ কি হবে? অন্য কোথাও গিয়ে সঞ্চয় হবে। সেই যেখানে সঞ্চয় হবে সেটা আমার কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। হ্যাঁ, বৃদ্ধি পাবে, বা সেটাকে আমরা কি বলবো? আরোহণ। তো আরোহণের ঠিক আগের পর্যায় না এটা? তাহলে আমরা এটাকে কি লিখবো? না, আরোহণের ঠিক পূর্বে এটা সংগঠিত হচ্ছে, কারণ এটা ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে এসে জমা হবে। সাপোজ আমি ধরো এইখানটা আমি এই চিত্রটা নিয়ে নিচ্ছি, চিত্রটা একটু দেখো। এখানের থেকে কি হলো, আমি দেখলাম যে না, ক্ষয়প্রাপ্ত হয়েছে এই অংশটা, এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে এইখানে ভরাট করেছে, এই অংশটা কেটে এখানে ভরাট করেছে, এই অংশটা কেটে এ পাশে ভরাট করেছে। তাহলে দেখো তো, এটা কি প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে না? পর্যায় হচ্ছে। বলো হ্যাঁ ইয়া না? হ্যাঁ স্যার। এই উপরের টুকু কেটে এখানে ভরাট করেছে, এটা কেটে
এ পাশে ভরাট করেছে, এটা কেটে এ পাশে ভরাট করেছে। তাহলে দেখো বর্তমানে যে ভূমির অবস্থানটা আছে সেটা যদি আমি এই লাল কালি দিয়ে দেখাই, বর্তমান ভূমির অবস্থান কি সমতল ভূমিতে পরিণত হয়েছে না? হ্যাঁ স্যার। সমতল ভূমিতে পরিণত হয়েছে না? তো দেখো এই সমতল ভূমিতে পরিণত হতে গেলে কি হওয়া লেগেছে, এখানে পদার্থ সঞ্চয় হওয়া লেগেছে, এখানে পদার্থ ক্ষয় হওয়া লেগেছে, তাই না? এখানেও পদার্থ ক্ষয় হয়েছে, এখানে সঞ্চয় হয়েছে। এইভাবে ক্ষয় সঞ্চয় ক্ষয় সঞ্চয়, অবরোহণ আরোহণ অবরোহণ আরোহণ, এইভাবে প্রক্রিয়ায় কি হয়েছে, এই জায়গাটা সমতল ভূমিতে পরিণত হয়েছে বা সাধারণ ভূমিতে পরিণত হয়েছে। এটাকে বলা হয়ে থাকে পর্যায়ন। এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে বলা হয় পর্যায়ন বা পর্যায়িত ভূমি। এটাকে কি বলা হয়? পর্যায়ন বা পর্যায়িত ভূমি। মনে রাখবে এই যে পর্যায়ন, এর ইংরেজি শব্দ গ্রেডেশন। গ্রেডেশন যেটা সর্বপ্রথম ইউজ করে জি কে গিলবার্ট। জি কে গিলবার্ট জি কে গিলবার্ট বা গ্রোভ কার্ল গিলবার্ট। ঠিক আছে, কত সালে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব 1876 সালে। হ্যাঁ, 1876 সালে সর্বপ্রথম গ্রেড গ্রেড বা পর্যায় এই শব্দটা কিন্তু ব্যবহার করে। বোঝা গেছে? তাহলে যে প্রক্রিয়ার ফলে কি হবে না, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া একসাথে চলবে, চলার পর সমতল ভূমিতে পরিণত হবে, তখন সেটাকে আমরা কি বলবো না, সেটাকে আমরা বলবো পর্যায়ন। ঠিক আছে, আচ্ছা চলে আসো, এই যে পর্যায়ন এই শব্দটা, হ্যাঁ, এই যে যে পর্যায়ন প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পর্কে সর্বপ্রথম ডিটেলসে কনসেপ্ট দেয় 1904 খ্রিস্টাব্দে চেম্বারলিন আর সলসবেরি। চেম্বারলিন ও সলসবেরি। ক্লিয়ার? তাহলে পর্যায়ন কি বোঝা গেছে? পর্যায়ন শব্দটা সর্বপ্রথম বা গ্রেড শব্দটা সর্বপ্রথম কে ইউজ করে এটা বোঝা গেছে। আর এই পর্যায়ন সম্পর্কে ডিটেলসে কনসেপ্ট দেয় চেম্বারলিন ও সলসবেরি। কত খ্রিস্টাব্দে? 1904 খ্রিস্টাব্দে। বলো, এই পর্যন্ত কি কারো আপত্তি আছে? না। বলো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কে কে নোট ডাউন করতে সক্ষম হয়েছে? হ্যাঁ স্যার করেছি। চলো হ্যাঁ দাদা দেখো, করেছি। এই যে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল তো পর্যায়ন। এই পর্যায়নের যে ল্যান্ডের উপরে হচ্ছে, এই যে যে ল্যান্ডের উপরে হচ্ছে, এই ল্যান্ডটাকে বলা হয় পর্যায়িত ভূমি। কি ভূমি? পর্যায়িত ভূমি বলা হয়ে থাকে। আর এই যে দেখো না, আমি এটা লাল কালি দিয়ে টেনেছি এ মাথা থেকে ও মাথা, হ্যাঁ, দেখতে পাচ্ছ? এই যে এ মাথা থেকে ও মাথা যে লম্বা লাল কালারের লাইনটা লিখেছি, এটাকে বলা হয় সাধারণ তল। কি বলা হয়ে থাকে? সাধারণ তল। তো পরীক্ষার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা যা শিখছি একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ শিখছি, যেখানে ভুল যাওয়ার কোনো চান্সই নেই। কিছু জিনিস তো তোমাদের মুখস্থ করতেই হবে। যেমন এখানে এই যে জি কে গিলবার্ট সর্বপ্রথম ব্যবহার করে, কত সালে ব্যবহার করে, এ তো নিশ্চয়ই আমি বুঝিয়ে তোমাদেরকে মনে রাখতে পারবো না। কি তাই তো? বলো। চলো এই পর্যন্ত ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আবহাওয়া বেকার কি বোঝা গেছে? পুঞ্জিত ক্ষয় কি বোঝা গেছে? হ্যাঁ দাদা। ক্ষয়ীভবন কি বোঝা গেছে?
হ্যাঁ। চলো আমি তবুও আরেকবার এই বিষয়গুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, তারপর ক্ষয়ীভবন, তারপর গিয়ে তোমার হচ্ছে অবরোহণ, আরোহণ। এই এই চারটে টার্ম আমি আরো একবার ডিসকাস করে দিচ্ছি এক এক করে, কারণ এগুলো অনেক বড় উপাদান, অনেক ডিপ কনসেপ্ট। আপাতত যেটুকু আমাদের না করলেই নয় সেটুকু আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে চলে আসো আবহবিকার। ওহো, আবহবিকার। আবহবিকার যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি পাবো? আবহাওয়ার বিভিন্ন এলিমেন্টস, মানে ক্লাইমেটের বিভিন্ন এলিমেন্টস বা আবহাওয়ার বিভিন্ন উপাদান। কি কি উপাদান আছে আমরা অলরেডি জেনেছি, যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো তো কি আমার আবহবিকারের উপাদান না? এই উপাদান যখন কি করবে, কোনো শিলাস্তরের পরে পড়বে এবং শিলাস্তর কি হবে? চূর্ণ বিচূর্ণ হবে। সাপোজ এই একটা শিলাস্তর এর উপর পড়লো, এই শিলাস্তর কি হলো? চূর্ণ বিচূর্ণ হলো, চূর্ণ বিচূর্ণ হয়ে আলগা হয়ে এইভাবে পড়লো। চূর্ণ বিচূর্ণ হলো। তাহলে আবহবিকারের উপাদান উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এইগুলোর দ্বারা যখন কি হবে, কোনো শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হবে, ঠিক আছে, এবং চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকবে, এখানেই পড়ে থাকবে, এই যে প্রসেসটা, তাকে আমরা কি বলবো? আবহবিকার বলবো। আবহবিকার আমরা বলবো, এটা আমরা পেয়েছি, ঠিক আছে। এবার দেখো, যদি আমরা দেখি যে আবহবিকারের যদি ক্যারেক্টারিস্টিক্স দেখি, প্রথমেই চলে আসি শক্তি। এর জন্য শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? বিভিন্ন প্রাকৃতিক শক্তি, স্থিতিশীল প্রাকৃতিক শক্তি, যেটা আমরা পেলাম উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, সেখানে আমরা শক্তি পাচ্ছি, তাই না? নেক্সট, দ্বিতীয় যদি দেখি, এটা কি স্থান পরিবর্তন করছে? বলো, এটা কি স্থান পরিবর্তন করছে? না স্যার। না। এটা সেম প্লেসে পড়ে থাকবে, এটা স্থান পরিবর্তন করবে না। যদি আমরা সময় দেখি, এটা তো খুব ধীর গতিতে হয়, তাই না? এটা কি হবে? খুবই ধীর গতি সম্পন্ন। একটা কথা মাথায় রাখবে, যখনই আমরা বহির্জাত প্রক্রিয়ার কিছু পড়ব, যদি গতির কথা আসে, তাহলে মাথায় রাখবে বহির্জাত প্রক্রিয়ায় যা কিছু সংগঠিত হয় সেটা কিন্তু খুব ধীর গতিতে হবে, খুব ধীর। হ্যাঁ, শুধু ধীর লিখলে হবে না, আমাদের লিখতে হবে খুবই ধীর গতি সম্পন্ন। এটা কোথায় হয় যদি আমরা দেখি, ম্যাক্সিমাম আমাদের আর্থ কাস্টে হয়, ভূত্বকে হয় না। ম্যাক্সিমাম আমাদের ভূত্বকের উপরিভাগে হয়, কারণ নদী দ্বারা ক্ষয়কার্য দেখো ভূত্বকের একদম উপরিভাগেই কিন্তু সংগঠিত হয়, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি শিলার যে পরিবর্তন, হ্যাঁ, যে শিলার পরিবর্তন, সেই শিলার পরিবর্তন কি হয়? ভৌত এবং রাসায়নিক দুটোই হয়। তো এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখো, আমাদের মেন কনসেপ্ট এটা, এটার থেকেই আমরা এইগুলো কিন্তু বের করতে পারছি, তাই না? চলো, আচ্ছা, যদি আমরা দেখি এই যে আবহবিকার হচ্ছে, এর রেজাল্ট কি? বলো, কেউ বলতে পারবে এর রেজাল্ট কি? যা মনে আসে তাই। উচ্চস্থান ক্ষয় হয়ে সমভূমিতে পরিণত হয়। হ্যাঁ, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সমভূমিতে পরিণত হচ্ছে। আর নদী উৎপত্তি হচ্ছে। হ্যাঁ, নদী উৎপত্তি, হ্যাঁ নদী উৎপত্তি হতে পারে, কিন্তু অনেক বেশি হয়ে গেল বেশি বিষয়টা। চলো একটু জেনে নাও। প্রথম যে রেজাল্ট,
এখান থেকে মাটি উৎপন্ন হচ্ছে না? এই যে শিলা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেই টুকরো টুকরো হচ্ছে, ওর সাথে যদি জৈব পদার্থ মেশে তবে কিসের সৃষ্টি হবে? মাটির সৃষ্টি হবে না? যেটাকে আমরা রেগলিত বলতে পারি, তাই না? তারপরে কি হতে পারে? এই যে ক্ষয় হলো, ক্ষয়ের পরে তো এটা কোথাও না কোথাও গিয়ে দাঁড়াবে, সঞ্চয় হবে। তো ক্ষয়ের পরে যখনই সঞ্চয় হবে, তাহলে আমাদের কিসের কনসেপ্টটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে? পর্যায়ন, আরোহণ। বা আমরা বলতে পারি আরোহণ। আরোহণ, সঞ্চয়ের পর্যায়টা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তারপরে দেখো, আমরা দেখেছি যে এই আবহবিকার প্রক্রিয়ায় মরুভূমিতে স্বল্পমোচন হয়, তোমরা পড়েছো, তাই না? মরুভূমিতে স্বল্পমোচনের ফলে কি হয়? গ্রানাইট থেকে টর, তারপর এক্সপ্লুয়েশন, যে গম্বুজ, এই রকম গাড়া বা গম্বুজ, এই ধরনের ভূমিরূপ তৈরি হয় না? পেঁয়াজের খোলস ছাড়ার মতো স্বল্পমোচন হয় না? হ্যাঁ স্যার। তো এই সমস্ত আমাদের হতে পারে কিসের প্রক্রিয়ার দ্বারা? আবহবিকার প্রক্রিয়ার দ্বারা। ঠিক একইভাবে আমি এখানে যদি আলোচনা করে দিই পুঞ্জিত ক্ষয়টা, তাহলে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কি হচ্ছে না, এই যে পদার্থ যেগুলো ছিল এগুলো তো সরে আর এক জায়গায় চলে যাচ্ছে না? তো পুঞ্জিত ক্ষয় হচ্ছে দেখেই তো অবরোহণটা, এই আরোহণটা অ্যাক্টিভ হচ্ছে, তাই না? তাই তো। এবং দেখো, এটা কিন্তু এই যে যে পদার্থগুলো, এটা কিন্তু ভূমির ঢাল বরাবর নেমে আসে। এখানে পাহাড় ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এটা মধ্যাকর্ষণ বলের প্রভাবেই কিন্তু নিচের দিকে নেমে আসে। যে পুঞ্জিত ক্ষয়টা হয়, পুঞ্জিত ক্ষয়ের ইংরেজি শব্দ হচ্ছে মাস ওয়াস্টিং। এটা কিন্তু কিসের জন্য হয়? মধ্যাকর্ষণ বলের জন্যই হয়। ঠিক আছে, এবার চলে আসো ক্ষয়ীভবন। যদি আমরা দেখি, তাহলে ক্ষয়ীভবনটা আমার কি? দেখো, ক্ষয়ীভবনের ক্ষেত্রে কি হলো, এই যে আমাদের আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয়, এটাই হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। তাহলে আবহবিকার, এর ফলে পদার্থ ক্ষয়প্রাপ্ত হয়ে এখানে পড়লো, এরপর হচ্ছে আমাদের অপসারণ হচ্ছে বা পুঞ্জিত ক্ষয় হচ্ছে, তবেই তো ক্ষয়ীভবন হবে। এটা এখান থেকে মুভ করে এখানে চলে আসবে, তাহলে এটা অপসারণ হয়ে গেল, বা যেটাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলছিলাম, তাই না? তাহলে ক্ষয়ীভবন ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আবহবিকার প্লাস অপসারণ বা আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে। আর এই যে আবহবিকার হলো, পদার্থ অপসারিত হলো, এখানে যে শিলাস্তর আলগা হয়ে গেল, আলগা হয়ে গেল, এটাকে আমরা কি বলবো? নগ্নীভবন। বোঝা গেছে? চলো, ফাইনালি আমরা আর একটা জিনিস এখান থেকে আজ জানবো, তারপর আমাদের ক্লাস আজকে এখানে শেষ করব। সেটা হচ্ছে আমাদের আরোহণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ওহো, এক মিনিট। কি প্রক্রিয়া? দাঁড়াও তো, কিছু একটা সমস্যা হয়েছে। ও, লাস্ট স্লাইডে চলে এসেছে, এক মিনিট। কি লিখলাম এত, ও বাবা, অনেক পরের থেকে শুরু হয়েছে। চলো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, অর্থাৎ সঞ্চয়। ঠিক আছে, তাহলে আমরা একটু আগেই জেনেছি যে যখন কোনো উঁচু জায়গা থেকে কেটে, হ্যাঁ, উঁচু জায়গা থেকে কেটে নিচু জায়গা ভরাট হবে, ধর সাপোজ এই জায়গাটা কেটে গিয়ে যদি আমার এই নিচু জায়গাটা ভরাট হয়, এই অংশটা কেটে গিয়ে আমার এই নিচু জায়গাটা কি হয়ে গেল? ভরাট হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আরোহণ, তাই তো।
এক কথায় সঞ্চয়, এক কথায় কি বলি, সঞ্চয়। আচ্ছা, এখানে ভূমির উচ্চতা কি হলো, বৃদ্ধি পেল না কমে নিচে নেমে গেল? আমি যদি এটা ভূমির লেভেল ধরি, এখানে আমার ভূমির উচ্চতা কি হলো, বেড়ে গেল না? বৃদ্ধি পেল। এখানে আমার ভূমির উচ্চতা অবশ্যই কি হলো, ইনক্রিজ হলো। উচ্চতা হ্রাস পেল না, উচ্চতা বেড়ে গেল। তাহলে আমরা অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা, ভূমির উচ্চতা কি হবে, বৃদ্ধি পাবে, তাই না? তারপরে দেখো, যদি আমরা দেখি এই প্রক্রিয়ায় কি হয়, এই যে এখানকার যে ক্ষয়জাত পদার্থগুলো, ক্ষয়জাত পদার্থগুলো এখানে এসে সঞ্চয় হলো না? তাহলে ক্ষয়জাত পদার্থ এই প্রক্রিয়ায় কি হয়, সঞ্চয় হয়। আর এর যদি আমি শক্তি দেখি, শক্তিটা কোথার থেকে পাচ্ছে এরা, বা এই যে পদার্থ এসে এখানে সঞ্চয় হচ্ছে, এই শক্তিটা কোথার থেকে পাচ্ছে সেটা যদি আমরা বায়ু। দেখি, হ্যাঁ, বায়ু, নদী, হিমবাহ, হ্যাঁ, এইগুলোর দ্বারা পাচ্ছে, সমুদ্র তরঙ্গ, এইগুলো কিন্তু আমাদের পাচ্ছে। এর যদি আমি পর্যায়টা বলি, দেখো আগেরটার পর্যায় বলেছিলাম যে আরোহণের আগে ঘটে অবরোহণ, তো এটার ক্ষেত্রে আমরা বলতে পারি অবরোহণের পরে ঘটে আরোহণ, তাই না? এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কি পর্যায় না, অবরোহণের পরে আরোহণ ঘটে, তাই না? চলো নেক্সট যদি আমি এর প্রক্রিয়া দেখি, তাহলে আমরা দেখব নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি কি করবে। ধরো নদী এখান থেকে বয়ে আসছে, তখন নুড়ি বালি কাকর কি করে, নিয়ে বয়ে নিয়ে আসে না? বয়ে নিয়ে এসে আমাদের মধ্যগতিতে যখন পড়ে, তখন কি দেখতে পাই আমরা, পলল বেজনী দেখতে পাই, সব নুড়ি কাকর ছড়িয়ে পড়ে, ছড়িয়ে সেখানে সঞ্চয় ঘটে, উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি ঘটায়, তাই না? তো ক্ষয়জাত পদার্থগুলো নিয়ে এসে নিচু জায়গায় ভরাট করবে, এটাই হচ্ছে এর প্রক্রিয়া। আর এর ফলাফল যদি আমি দেখি, তাহলে এর উচ্চতা কি হবে, বৃদ্ধি পাবে। নিম্নভূমি ভরাট হয়ে সমভূমিতে তৈরি হতে পারে, তাহলে উচ্চভূমি তৈরি হতে পারে, সমভূমি তৈরি হতে পারে। তারপরে এর উচ্চতা কি হতে পারে, বৃদ্ধি পেতে পারে, তাই না? এছাড়াও এখানে আহ, আরো অন্যান্য ছোট উঁচু নিচু ভূভাগ কিন্তু তৈরি হতে পারে। এই হচ্ছে আমাদের কি প্রক্রিয়া, আরোহণ প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়ায় যা কিছু আমরা দেখেছি তার বিপরীত, এক্স্যাক্টলি বিপরীত যেটা, সেটা হচ্ছে আমাদের আরোহণ প্রক্রিয়া। বোঝা গেছে?